এক সপ্তাহের বর্ধিত লকডাউনের প্রথম দিন আজ দোকান খোলা রাত ৮টা পর্যন্ত, চলবে না গণপরিবহন। জুনে বাণিজ্যিকভাবে বাজারে আসছে ফুড স্যানিটাইজার হাইজিয়া, ধ্বংস করবে খাদ্যদ্রব্যের সব জীবাণু। বসুন্ধরার এমডি আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি আজ, আত্মহত্যার প্ররোচনা খুঁজছে পুলিশ। বিশ্বে করোনা আক্রান্ত ছাড়ালো ১৫ কোটি, ভারতে একদিনে ৩,৬৪৭ মৃত্যু, নতুন শনাক্ত ৩,৭৯,০০০। ক্যান্ডিতে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আজ, সিরিজ জিতে দারুণ কিছু অর্জন করতে চায় টাইগাররা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধিনিষেধ চলবে ৫ মে মধ্যরাত পর্যন্ত। সময়সীমা আরও বাড়ানো হবে কিনা সে ব্যাপারে সরকার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রজ্ঞাপনে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগের বিধিনিষেধের সঙ্গে আরও ৬টি ধারা যোগ করা হয়েছে এই প্রজ্ঞাপনে। করোনার দ্বিতীয় ঢেউয়ে শনাক্ত ও মৃত্যু বাড়তে থাকলে ১৪ এপ্রিল থেকে ৭ দিনের বিধিনিষেধ দেয় সরকার। পরে সেটি বাড়ানো হয় ২৮ এপ্রিল পর্যন্ত, এখন বাড়ল ৫ মে পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে বাড়ানো হলো লকডাউন। আগের মতো জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে, খোলা থাকবে শিল্প কারখানা। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের রাখতে হবে। আমাদের যখন যেটা প্রয়োজন সেটাই আমাদের করতে হবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী। প্রতিমন্ত্রী আরও জানান, এই সময়ে মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তিনি বলেন, আগামী দিনগুলোতে সতর্ক থাকতে হবে এবং বিধিনিষেধ মেনে চলতে হবে। আমাদের আগের যে বিধিনিষেধ ছিল, অফিস আদালতের যে বিধিনিষেধ, আমাদের রেস্টুরেন্টের বিধিনিষেধ ছিল, আমাদের সেগুলো বরাবর থাকবে। এখানে আমরা সকলকেই অপ্রয়োজনের বাইরে না আসার জন্য যে আমাদের বিধিনিষেধ ছিল, যে অপ্রয়োজনের বাইরে আসার দরকার নাই, স্বাস্থ্যবিধি মেনে চলা, আমাদের ডাবল মাস্ক পরা, এগুলো আমাদের খুব জোরালো হবে যাতে করে সকলেই প্রতিপালন করে। প্রজ্ঞাপনে স্থল, নৌ ও আকাশপথে কারো ভারত থেকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশি নাগরিকরা ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের অনুমতি সাপেক্ষে দেশে আসতে পারবেন। এক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আরো এক সপ্তাহ যে বিধিনিষেধ আরোপ করা হলো, বৃদ্ধি করা হলো, এই মুহূর্তে লকডাউন পরিস্থিতি সেখানে কেমন দেখছেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে কিনা? দেখুন, আসলে মূলত আমরা বেশ কয়েকদিন ধরে কিন্তু এই লকডাউনের যে প্রভাব এটি কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে সব মিলে রংপুরে আমরা যখন সকাল থেকে অর্থাৎ রাত পর্যন্ত যখন আমরা ঘুরে ঘুরে দেখি, তখন দেখি যে মানুষের যে সচেতনতা এটা কিন্তু একবারেই নেই বলতে চলে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বাজারের যে মানুষ আসা এটি কিন্তু শুরু হয়েছে। অনেকের মুখে কিন্তু এখন পর্যন্ত আমরা মাস্ক, যে ১০০ ভাগের মধ্যে ৩০ জনের মুখেও কিন্তু আমরা মাস্ক দেখিনি, এবং যে স্বাস্থ্যবিধি মেনে যে দোকানে তারা বাজারঘাট করবে এটি কিন্তু আমরা করতে দেখিনি। কারণ হচ্ছে একটি দোকানে দেখছি আমরা ১০ থেকে ১৫ জন একসঙ্গে দাঁড়িয়ে তারা কিন্তু মাস্ক ছাড়াই কেনাকাটা করছেন। আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীরা যেমনটি বলেছেন যে মানুষকে বললেও তারা এটি আসলে মানতে চেষ্টা করে না। আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার তাগিদ দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত করেও বাজারগুলোতে তারা নিয়ন্ত্রণ নিতে পারছে না। এটি আসলে এই কারণে কিন্তু আমরা দেখেছি সংক্রমণ বেড়ে গেছে অর্থাৎ করোনার। আমরা যদি আমি বলি যে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত যে করোনা আক্রান্ত হয়ে রংপুর
বিভাগে মারা গেছে 345 জন, রংপুরে মারা গেছে 80 জন, আর সংক্রমণ অর্থাৎ আক্রান্ত সংখ্যা আমরা দেখেছি যে প্রায় 18,000-এর উপরে হয়ে গেছে। এ কারণে কিন্তু শুধু স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরা থেকে বিরত থাকার কারণে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর একটু যদি জানিয়ে রাখি যে গ্রামে অঞ্চলে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি যে মাস্ক পরার তো কোনো বালাই নেই। তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তারা বলেন যে মাস্ক পরে কোনো লাভ হবে না, মাস্ক পরলে সাধারণত আরও বেশি করোনা আক্রান্ত হবে। এ ধরনের আসলে যুক্তি তর্ক করে সাধারণ মানুষ যারা আমাদের সাথে, তাদের সাথে আমরা কথা বললে তারা এমনই যুক্তি দিয়ে তারা পার হয়ে যায়। তবে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, যে মেট্রোপলিটন কমিশনার তিনি বলেছেন যে বিভিন্ন মোড়ে মোড়ে আমরা পুলিশ রেখেছি, তল্লাশি করা হচ্ছে, যারা মাস্ক পরে না এবং যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদের মানানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরে অনেক লোক বিভিন্নভাবেই তারা ঢুকে পড়ে শহরগুলোতে। তারপরে এই নিয়ন্ত্রণ নিতে গেলেই কঠোরভাবে লকডাউন পালন করতে হবে, এটি আসলে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আসলে কিভাবে তারা পালন করবে এটি কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে সেই নির্দেশনা আসেনি। তবে আরেকটা বিষয় জানি কি, যে যখন দেখেছি যে 10টা থেকে রাত 8টা পর্যন্ত যে মার্কেট খোলার যেটা নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা মার্কেটে দেখেছি যে প্রতিটি মার্কেটেই অর্থাৎ যারা কেনাকাটা করতে আসছেন এক পরিবার থেকে 4-5 জন করে, কারো মুখে আমরা কখনো আসলে মাস্ক পরতে দেখিনি। জিজ্ঞাসা করলে একই অজুহাত দিয়ে তারা কিন্তু পার হয়ে যাচ্ছে। তবে রংপুরে এ পর্যন্ত দেখেছি যে ছোট বড় প্রায় 200-র উপরে মার্কেট রয়েছে, প্রতিটি মার্কেটেই একই অবস্থা, এবং হ্যান্ড স্যানিটাইজার বলেন আপনার স্বাস্থ্যবিধি মেনে চলা এটি আসলে কেউ করছে না। তবে সব মিলে এই যে লকডাউন পরিস্থিতি নিয়ে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। দেশে করোনায় আরও 77 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 43 এবং নারী 34 জন। এই নিয়ে মোট প্রাণহানি হল 11,305 জনের। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 2,955 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.48%। সংখ্যা কিছুটা কমলেও করোনায় থেমে নেই মৃত্যু। 24 ঘন্টায় মারা গেছেন আরও 77 জন। মৃতদের মধ্যে 46 জনই ঢাকা বিভাগে, এদের মধ্যে একজন মারা গেছেন বাসায়। গত 24 ঘন্টায় 28,206 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,955 জনের। এদিকে দেশে নতুন করে সুস্থ হলেন 5,392 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,72,319 জন। আক্রান্তের তুলনায় সুস্থতা বাড়লেও ঝুঁকিমুক্ত ভাবার পরিস্থিতি এখনো আসেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যে মার্কেটে ঈদের সময় যে প্রচন্ড আউটডোর মার্কেটের চাইতো ইনডোর মার্কেটগুলো, শপিং মলগুলোতে যে প্রচন্ড ভিড় হবে, এমনকি বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, আমরা দেখলাম যে তাদের মাস্কের বালা নেই, বাচ্চারা কিন্তু ক্যারিয়ার হতে পারে। তো এই সুপার স্প্রেডার ইভেন্ট গুলো আমাদের মারাত্মক ক্ষতি করে দিতে পারে, আর এটার ফলাফলটা আমরা পাবো কিন্তু 14 দিন পরে, আবার আমরা বুঝবো কিন্তু এখন না। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 574 জন ও আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 752 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 19,354 জন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ার স্পুটনিক 5 ও চীনের সিনোফার্ম থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের টিকা উৎপাদনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে কোন কোম্পানির মাধ্যমে উৎপাদন হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। বুধবার এসব কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহিদা আক্তার। ভারত থেকে চুক্তি অনুযায়ী সময় মতন করোনার টিকা পাচ্ছে না বাংলাদেশ, ফলে নতুন করে করোনার টিকা কেনার উৎস খোঁজা শুরু হয়। মঙ্গলবার রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের টিকা স্পুতনিক আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এর একদিন পরেই বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উঠে করোনার টিকা ক্রয় প্রসঙ্গে। অর্থমন্ত্রী জানান, বিকল্প হিসেবে রাশিয়ার টিকা স্পুতনিক ও চীনের সিনোভ্যাক এর জন্য দুটি দেশের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চলছে টিকা উৎপাদনের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য। রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম, যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি, এই দুটি দেশ তাদের সাথে আলোচনা চলছে আমাদের। তবে দেশে কোন কোম্পানির মাধ্যমে টিকা উৎপাদন হবে সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহিদা আক্তার বলেন, এখনো নির্ধারণ হয়নি, তবে দেশের কোম্পানিগুলো উৎপাদনের সক্ষমতা রয়েছে। এই টিকা উৎপাদনের জন্য যে অর্থ খরচ হবে তা পরবর্তী অর্থনৈতিক কমিটিতে অনুমোদন দেয়া হবে। কত টাকার ইনভলভমেন্ট সেটা যখন সরকারি ক্রয় কমিটির মিটিং হবে তখন সে বিষয়টা, এখন এই সিসিইএতে অর্থনৈতিক নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশের যে কোম্পানি আছে তারা
কয়েকটা কোম্পানি আছে তারা সক্ষম। সরকার ভারতের সিরাম থেকে এ পর্যন্ত 1,02,00,000 করোনা টিকা সংগ্রহ করেছে, যার মধ্যে ইতিমধ্যে 81 লাখ টিকা দেয়া হয়ে গেছে। সিরামের টিকার পর স্পুতনিক টিকা আগামী মাসে 40 লাখ ডোজ আসবে বলে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুনে বাণিজ্যিকভাবে বাজারে আসছে ফুড স্যানিটাইজার হাইজিয়া, যা বাজারে বাইরে থেকে কিনে আনা শাকসবজি, চাল, ডাল, মাছ, মাংস থেকে করোনা ভাইরাস সহ সব ক্ষতিকর জীবাণু ধ্বংস করবে। সংশ্লিষ্টদের দাবি, জাপান বাংলাদেশ যৌথ গবেষণায় প্রাকৃতিকভাবে তৈরি এই স্যানিটাইজারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাজার থেকে আনা শাকসবজি, চাল, ডাল, মাছ, মাংস বা ফলে থাকতে পারে নানা ধরনের ক্ষতিকর জীবাণু। এসব পণ্যকে ভাইরাস বা জীবাণুমুক্ত করতে বাংলাদেশ জাপানের যৌথ গবেষণায় তৈরি হচ্ছে ফুড স্যানিটাইজার হাইজিয়া। গত বছর থেকে পরীক্ষামূলকভাবে তৈরি হলেও এখন শুরু হচ্ছে বাণিজ্যিক উৎপাদন। আপনি শাক সবজি কিংবা অন্য যা কিছুই ধুবেন, তুলে পরে ওখান থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, এই যে করোনা ভাইরাস সহ অন্যান্য ভাইরাসগুলো চলে আসবে, মারা যাবে। এবং এর সঙ্গে যদি কোনো পেস্টিসাইড রেসিডিউস থেকে থাকে ওটাও বের হয়ে আসে। পরে ওই পানিটা ফেলে দিয়ে আপনি রিন্স করে নিলেন, নিয়ে আপনি শাকসবজিগুলো তখন ফ্রেশ, আপনি কাঁচাও খেতে পারবেন, তারপর রান্না করতে পারবেন। পণ্যকে জীবাণুমুক্ত করতে 1 লিটার পানিতে 0.1 গ্রাম স্যানিটাইজার দিয়ে 40 সেকেন্ড থেকে 1 মিনিট রাখতে হবে। হেডের মধ্যে 3টা ছিদ্র আছে, তো প্রতি লিটারে 3টা শেক দিলে যে পাউডারগুলো পড়ে, এইভাবে লিটার প্রতি 3 শেক চিন্তা করে যদি আমি 5 লিটার ব্যবহার করি, 3 × 5 = 15 শেক। যে বাজার থেকে রান্নার পূর্ব পর্যন্ত এই সময়টা ইউ ক্যান বি কন্টামিনেটেড উইথ করোনা ভাইরাস। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন হলো এটা ব্যবহার করেন প্লিজ। আশা করি আমরা ভালো ফল পাবো এবং অন্তত বাজার থেকে যে কন্টামিনেশন, বিশেষ করে আপনার বাজারের পণ্য থেকে, সেখান থেকে আপনি বেঁচে থাকবেন। বিপণনকারী প্রতিষ্ঠান পজিটিভ বায়োটেকের বর্তমান উৎপাদন সক্ষমতা প্রতি মাসে 5 লাখ পিস। 50 গ্রাম একটি স্যানিটাইজারের দাম 250 টাকা আর 25 গ্রামের দাম 130 টাকা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুরতহাল ও ময়নাতদন্তের প্রাথমিক তথ্য অনুযায়ী মুনিয়া আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। ভবনের সিসিটিভি ফুটেজে বসুন্ধরার এমডি আনভিরের উপস্থিতি পাওয়া যায়নি, তবে ঘটনার কয়েকদিন আগে তাকে গুলশানের ওই ফ্ল্যাটে দেখা গেছে। এদিকে আত্মহত্যা প্ররোচনার মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বসুন্ধরার এমডি আনভির। আজ আবেদনের ওপর শুনানি হবার কথা। গুলশান 2 নম্বরের 120 নম্বর সড়কের 19 নম্বর বাসার B3 নম্বর ফ্ল্যাট 25 এপ্রিল রাত 10টায় ঢোকেন মোশাররফ জাহান মুনিয়া। এরপর সেই ফ্ল্যাটে আর কেউ ঢোকেননি বলে দাবি দারোয়ানের। পরের দিন বিকেলে মুনিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবার। কেউ আসো নাই বা কেউ যায় না, উনি উঠার পরে রাত 10টার পরে কেউ আসো নাই, কেউ যায় না। পুলিশ বলছে ওই বাসা ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্ত আনভিরকে ঘটনার আগে পরে ঢুকতে দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন মুনিয়া। কিন্তু কোনো সন্দেহজনক কোনো মুভমেন্ট বা সেই ধরনের কোনো কিছু আমরা পাইনি। তবে অভিযুক্তের এর আগে যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। তবে এতে কারো প্ররোচনা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হাতের ছাপ, ফোন কল রেকর্ড ও ডায়েরি পর্যালোচনা করা হচ্ছে। ডায়েরির লেখা পর্যালোচনা করে মুনিয়াকে হতাশ মনে হয়েছে পুলিশের কাছে। সেই প্রত্যাশা ছিল যে কনজুগাল লাইফ যেটা লিড করা, এবং সেই ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা ছিল বা তাদের মধ্যে যে সামাজিক দূরত্ব এবং পারিবারিক যে বিষয়গুলো, অনেক কিছু কিন্তু নিয়ে তার যে হতাশা, তার ভেতর যে কষ্ট ছিল, সেগুলো কিন্তু এখানে উঠে এসেছে। তবে পরিবারের দাবি মুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার না করে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এখন চাচ্ছি আমার বোনের হত্যা বিচার চাচ্ছি, আসামিকে গ্রেপ্তার করা হোক। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেলে বিচার হবেই। আইন অনুযায়ী চলবে। যেই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এটা তদন্তাধীন রয়েছে, সেই তদন্তের পরেই আমরা বলতে পারব। আনভিরের দেশ ছাড়ার গুজব উড়িয়ে ইমিগ্রেশন পুলিশ বলছে তিনি নন, তার পরিবারের কয়েকজন দেশ ছেড়েছেন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2013 সালে শাপলা চত্বরে নাশকতার মামলায় বুধবার রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি জানায় 2013 সালের 5 মে শাপলা চত্বরের মামলা ও সম্প্রতি সারা দেশব্যাপী হেফাজত ইসলামের তাণ্ডবে জ্বালাও পোড়াও এবং সহিংসতায় নেতৃত্ব দেয় হাফেজ মোহাম্মদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিভিন্ন নাশকতা, হামলা ও তাণ্ডবের মামলায় হেফাজত ইসলামের মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদী, জুনায়েদ আল হাবিব, মাওলানা জুবায়ের আহমেদ সহ বেশ কিছু শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো, তবে আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা বাকি, তাই আরও 2-3 দিন হাসপাতালে থাকতে হবে তাকে। বুধবার রাতে এসব কথা জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান চিকিৎসকেরা। করোনা আক্রান্ত খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনার পাশাপাশি ডায়াবেটিস, হাইপারটেনশন, রিউমেটিক আর্থ্রাইটিস সহ কয়েকটি রোগে ভুগছেন তিনি। দ্বিতীয় দফায় সিটি স্ক্যান সহ কয়েকটি পরীক্ষা করাতে মঙ্গলবার রাত 9:30টায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে রাত 12টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত যেগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলোর রিভিউ করেছে, অর্থাৎ পর্যবেক্ষণ করে, এবং সেই পরীক্ষার পরবর্তীতে পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ওনার সার্বিক চিকিৎসার প্ল্যানিংটা কমপ্লিট হবে। এনওসি নিয়ে ভারত থেকে দেশে ফিরে বেনাপোলে নিজ খরচে হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় ভোগান্তিতে মানুষ। স্বাস্থ্যকর পরিবেশ, পুষ্টিকর খাবার এবং চিকিৎসার ফলো আপ না থাকার অভিযোগ রয়েছে। তাই হোটেল নয়, হোম কোয়ারেন্টিনে পাঠানোর দাবি ভুক্তভোগীদের। বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ হওয়ার পর অনাপত্তিপত্র নিয়ে দেশে ফিরেছেন অনেকেই। কেউ ওপেন হার্ট সার্জারি, কেউ বা ক্যান্সারের চিকিৎসা শেষে ফিরেছেন। তাদের দাবি, বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেই ফলো আপ চিকিৎসা, নেই স্বাস্থ্যকর পরিবেশ ও পুষ্টিকর খাবার। এমন পরিস্থিতির কারণে ঝুঁকিতে পড়ছেন রোগীরা। আমি ওপেন হার্ট সার্জারি করে আসছি, আমার প্রতি মুহূর্ত ডায়াবেটিস, প্রেসার চেক করতে হয়, ডাক্তার আমাকে হার্টবিট চেক করতে হয়। এই যে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া না করে, এখন আমরা যদি কোয়ারেন্টাইনে রাখি তাহলে বাচ্চাদের কিভাবে রাখবো আমরা? সাহায্য নিয়ে যে আমি বাচ্চাটা চিকিৎসা করে নিয়ে আসছি, আমার বাচ্চাটা যদি কিছু হয় এর দায়িত্ব তো কে নিবে? আমাদের হোম কোয়ারেন্টাইনে পাঠাক, আমাদের লোকাল যে থানা পুলিশ আছে তাদেরকে দিয়ে আমাদের ওইভাবে প্রোটেকশন দেয় যে না, তারা বাসা থেকে বের হবে না। তবে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা মেনেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যাত্রীদের দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। বাংলাদেশে ঢোকার পর তাদের যে পানি, তাদের স্যানিটাইজেশন, তাদের মাস্কের যে ব্যবস্থাগুলো করার এখানে করা হচ্ছে, বন্দর থেকে এ বিষয়ে সর্বোত্তম সহযোগিতা করা হচ্ছে। বুধবার দুপুর পর্যন্ত ভারত ফেরত 315 জন রয়েছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রমজানের শুরু থেকেই 10,000 দরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। একদল স্বেচ্ছাসেবক দিন রাত পরিশ্রম করে খাবার তৈরির পর প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন এলাকায়। সংগঠনটি বলছে, যে কোনো পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয়াই তাদের উদ্দেশ্য। বিশাল আকৃতির এই হাড়িতে রান্না হচ্ছে একসঙ্গে 3,000 মানুষের খাবার। কেরানীগঞ্জের এই মেগা কিচেনে প্রতিদিন 10,000 মানুষের খাবার রান্না করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। 100 কেজি চাউলের মধ্যে রান্না করি, আর ছোলা 80 কেজি, গরুর গোশত রান্না করি। একটা গরুতে মনে করেন 120 কেজি কি 30 কেজি যা হয় একটা গরুতে, তাই রান্না করি। সেহরির জন্য আপনার গিয়ে ভাত রান্না হয়, গরুর মাংস রান্না হয়, তারপর ইফতারের জন্য ছোলা বুট রান্না হয় এটার মধ্যে, এই কড়াইতে। এই পাত্রটির আকার 8.5 ফুট, গভীরতা 2 ফুট, প্রায় 100 কেজি গোশত, 800 ডিম, 25 কেজি ডাল, 20 কেজি সবজি একসঙ্গে করা যায় হাজার মানুষের রান্না। ইফতার রান্নাটা মূলত শুরু হয় একদম ভোরে, আর ইফতারের প্যাকেজিংটা হয় দুপুরবেলা, এবং দুপুরের নামাজের পর আমরা বিতরণে চলে যাই ঢাকার বিভিন্ন বস্তিতে, বিশেষ করে যেখানে নিম্ন আয়ের মানুষজন থাকে তাদের কাছে খাবারটা আমরা পৌঁছে দিই। ইফতারের জন্য রান্না করা খাবার প্যাকেট করা হয় কিচেনেই।
তারপর পৌঁছে দেওয়া হয় রাজধানীর বিভিন্ন এলাকার বস্তিতে অসহায় মানুষের ঘরে ঘরে। এখানে কাজ করার মতো যে আনন্দটা, আমার মনে হয় না এই আনন্দটা অন্য 10টা কাজ করে এই আনন্দটা আসলে পাওয়া যাবে। আমরা এখানে রোজ 10,000 মানুষের খাবার তৈরি করি। ইফতারিতে হচ্ছে আপনার ছোলা, বেগুনি, জিলাপি, ডিম, তারপরে খেজুর, মুড়ি, বিস্কিট। সেহরির জন্য রান্না করা হয় ভাতের পাশাপাশি গরু কিংবা খাসির মাংস। গভীর রাতে মানুষের ঘরে পৌঁছে দেয়া হয় সেহরির খাবার। দেশের বিভিন্ন জায়গায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের রয়েছে 12টি শাখা। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জেও বিতরণ করা হয় খাবার। সমাজের বিত্তবান মানুষের সহায়তায় চলছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের দেয়া প্রণোদনার কয়েক কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রান্তিক খামারিরা এই প্রণোদনার অর্থ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুর সদর উপজেলার বলারকান্দি গ্রামে আক্তারুজ্জামান ও নাজমা বেগম 20 বছর ধরে গবাদি পশু পালন করেন। ব্যাংক ঋণ নিয়ে 12টি গরু পালনে প্রচুর অর্থ খরচ করলেও এখন কমে গেছে আয়ের উৎস। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও করোনা দুর্যোগে পাননি সরকারি কোনো সহায়তা। গরু পালতে অনেক খরচ হয়, এই হিসাবে আমাদের এই যে করোনা আসার হিসাবে আমাদের কোনো সাহায্য সরকারে এই পর্যন্ত আমরা পাইনি। করোনাকালে জেলার সদর, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলার ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য 7,42,00,000 টাকা বরাদ্দ দেয় সরকার। তবে প্রণোদনার অর্থ পাননি প্রান্তিক খামারিরা। বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। শুনছি কোটি কোটি টাকা আসছে, কিন্তু আমি এটার কোনো অনুদান আমি 10-12 বছর ধরে গরু ফেলে এটা পাই নাই। করোনার সময় সরকারে এত কোটি কোটি টাকা দিচ্ছে, আমরা কোনো সময় সহযোগিতা পাইনি। অর্থ লোপাটের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তবে শিগগিরই খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তো হতে পারে না, কর্মকর্তা এটা করতেই পারে না, কিন্তু তারপরেও যদি করে থাকে আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখব এবং আমরা অবশ্যই এটার ব্যবস্থা গ্রহণ করব। ডেইরি, পোল্ট্রি ও ডাক এই 3 ক্যাটাগরিতে জেলার 7,127 জন ক্ষতিগ্রস্ত খামারির প্রত্যেককে 3 থেকে 20,000 টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, প্রণোদনার টাকা লোপাটের ঘটনায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং ক্ষতিগ্রস্ত যারা খামারি আছেন তাদের জন্য এই মুহূর্তে কি করা হচ্ছে? আসলে এই ঘটনাটি এখনো পর্যন্ত গণমাধ্যমে ওইভাবে না আসার কারণে কোনো ধরনের আসলে ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে আমি জানতে পেরেছি। বিষয়টি আজকে পর্যন্ত সর্বশেষ। তো আমরা কথা বলেছিলাম মাদারীপুরের জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই ঘটনাটি তিনি সুষ্ঠুভাবে তদন্ত করে একটি ব্যবস্থা গ্রহণ করবেন। পর্যন্ত সর্বশেষ। তো আমরা কথা বলেছিলাম মাদারীপুরের জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই ঘটনাটি তিনি সুষ্ঠুভাবে তদন্ত করে একটি ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আমরা সর্বশেষ যে আমাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু আসলে এখনো ধরনের কোনো ব্যবস্থা বা কোনো মনিটরিং এর ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। আমি কথা বলেছি মাদারীপুরের বিভিন্ন উপজেলায়, শিবচর, কালকিনি, রাজৈর এবং মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যে প্রান্তিক যে খামারিরা রয়েছেন, হাঁস মুরগি পালে যেসব খামারি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে করোনাকালীন সময়ে যে খামারিদের যে সরকার থেকে 3 থেকে 20,000 টাকা যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটি আসলে তারা আসলে জানেনই না। যেহেতু তারা জানেন না, তারা কিন্তু এই প্রক্রিয়াটা কিভাবে অংশগ্রহণ করতে হবে সেটিও তারা কিন্তু আসলে বুঝতে পারেনি বলে আমাদেরকে জানিয়েছেন। এই সুযোগটি আসলে গ্রহণ করছে মাদারীপুরের যারা প্রাণী সম্পদ কর্মকর্তারা রয়েছেন, জেলা উপজেলা পর্যায়ে যেসব অফিসগুলি রয়েছে সেই অফিসের কর্মকর্তা কর্মচারীরা মূলত এইটি একটি তালিকা তৈরি করে তারা কিন্তু কিছু কিছু মানুষকে তারা প্রণোদনা দিয়েছেন। কিন্তু যা এই 7,127 জন খামারিকে প্রণোদনা দেওয়ার কথা থাকলেও কিন্তু তারা আসলে আমরা যে সরজমিনে যেটি খুঁজে পেয়েছি সেটি কিন্তু দেখা গেছে একটি গ্রামে যদি 10 জন খামারিকে পাওয়া যায় সেখানে আমরা দেখেছি 1 জন বা 2 জন পেয়েছে, আর কিন্তু 8 জনই কিন্তু আসলে জানেনই না বিষয়টি আর কি। এরকমটি একটা পর্যায়ে এরকম অবস্থা রয়েছে। তো আমরা কথা বলেছি বিভিন্ন জেলা প্রশাসক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের,
বিশেষ করে এই প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক মাদারীপুরের যিনি দায়িত্বে ঢাকা বিভাগীয়, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে এই বিষয়টি খতিয়ে দেখবে এবং ব্যবস্থা গ্রহণ করার তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আমরা কিন্তু এই প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে কিন্তু তথ্য অধিকার আইনে কিন্তু আমরা তথ্য চেয়েছিলাম, কিন্তু তিনি সেই তথ্যটি আমাদেরকে দিতে কিন্তু গড়িমসি করেছেন এবং এক প্রকার তিনি এখনো পর্যন্ত সেইভাবে আমাদেরকে তথ্য দিচ্ছেন না। তো সার্বিকভাবে তাদের যে কর্মকর্তাদের তাতে আমরা স্পষ্ট বোঝা যায় যে এই অফিসে যে টাকা লুটপাটের যে অভিযোগটি করেছেন খামারিরা, সেটি আসলে অনেকটাই উঠে আসবে তদন্ত করলে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে মাদারীপুরের খামারিদের প্রণোদনা প্রদানের সর্বশেষ তথ্য। মাদারীপুর থেকে জানাচ্ছিলেন রিপন চন্দ্র মল্লিক। টানা কয়েকদিনের তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বুধবার রাত 11:30টার পর রাজধানীতে শুরু হয় বৃষ্টি। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর জেলাতেও কালবৈশাখী ঝড় হয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘণ্টায় টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, কিশোরগঞ্জ জেলা সহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 29 এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের 3 দশক আজ। 1991 সালের এই দিনে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলের সেই ভয়াবহ ঝড়ে মৃত্যু হয়েছিল প্রায় 1.5 লাখ মানুষের। দুঃসহ সেই রাতের বিভীষিকা স্মরণ করে এখনো শিউরে ওঠেন স্বজন হারানোর মানুষেরা। 1991 সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। ঘূর্ণিঝড়ের দিন ছিলেন পরিবারের সাথে আনোয়ারার গ্রামের বাড়িতে। ভয়ঙ্কর ঝড় শুরু হলে বাড়ির অনেকের সাথে আশ্রয় নেন খড়ের গাদায়। তারপর শুরু হয় জলোচ্ছ্বাস। সারা রাত একটি গাছের ডাল ধরে ভেসে থাকেন। ভোরে জানতে পারেন জলোচ্ছ্বাসে ভেসে গেছে বাড়ির 16 সদস্য। আমরা যে 10 জন লোক একসাথে ছিলাম, ওখান থেকেই মারা গেছে 4 জন। আমার চাচাতো ভাই, তার ছেলে মেয়ে এবং আমার চাচাতো ভাইয়ের জামাই। সবথেকে দুঃখের যেটা বিষয় সেটা হচ্ছে এই যে 16 জন মানুষ মারা গেছে, আমরা অনেক খুঁজেছি, এদের লাশগুলোও কিন্তু আমরা পাই না। প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে স্বজন হারিয়েছিলেন বৃহত্তর চট্টগ্রামের কয়েক হাজার পরিবার। চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা আর কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া উপকূলে প্রাণ হারান মোট 1,39,000 মানুষ। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হন আরও 1 কোটি মানুষ। সেই দুঃসহ রাতের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় অনেককেই। আশ্রয় লইলাম মানে সেমি ফাঁকাত আশ্রত মানে আড়ারে একদেও আইরি বেশি ফাইগি আর একদেও না আড়ারে ফেলা দিই ফেলা দিয়ে আড়া মানি ব্যাংক সামিকে গিয়ে 10 মিনিটের ভিতরে পানিতে তলাই গেছে, আবার 10 মিনিট পর পানিতে টান দিয়েছে। পরের দিন এই যে না ঘর দুয়ার ভাঙ্গা। প্রশাসন বলছে সেই ঘূর্ণিঝড়ের পর প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাষ্ট্রীয় ও সামাজিক সচেতনতা অনেকটা বেড়েছে। উপকূলীয় এলাকাগুলোতে প্রতিরক্ষা বাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। সেই 91 সালের ঘূর্ণিঝড়ের মতো ওই রকম ডিজাস্টার যদি আসে, তাহলে ওই রকম ক্ষতি আর কোনো রকম আমরা আশঙ্কা করি না। আমরা জনগণকে অবশ্যই সুরক্ষা দিতে পারবো যতটুকু কাজ হয়েছে তার মাধ্যমে। প্রকৃতির নিয়মেই দেশের উপকূলে প্রায়শই আঘাত হানে ঘূর্ণিঝড়। তাই ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফেনীর সব উপজেলায় প্রতিদিনই বসছে শ্রমের হাট। সেখানে কাজ পেতে অপেক্ষায় থাকেন শ্রমজীবী মানুষ। তবে করোনা পরিস্থিতিতে কমেছে কাজের ক্ষেত্র। শ্রম বিক্রির হাটে এখন হতাশা। ফেনী শহরের ট্রাঙ্ক রোডের দোয়েল চত্বরে প্রতিদিন ভোর থেকে শুরু হয় শ্রমবাজার। বিভিন্ন স্থান থেকে দৈনিক অথবা সাপ্তাহিক চুক্তিতে শ্রম বিক্রির জন্য জড়ো হন শ্রমিকরা। তবে করোনা পরিস্থিতির কারণে এবার কমেছে কাজের সুযোগ। সারাদিন অপেক্ষার পরেও মিলছে না কাজ। সিলেট অভিজ্ঞতা থেকে আইছি, আজকে 10-15 দিন হয়েছে, কাজকর্ম পাই না, বুঝছেন, এখন বেকার ঘুরাই। আমরা অনেক 500-600 টাকা কাম করি, 600-700 টাকা যাই কামে যাই। যদি না একবেলা খাওয়া, কোনোদিন খাওয়া না নাস্তা খাওয়া, একবেলা ইনকাম হয়েছে 2 মাসে 15,000, এতে সংসারে বাঁচা না ভাই, তারপরে চলতেছে অনেক কষ্টের উপরে। তবে গত বছরের তুলনায় এবার শ্রমিকদের মজুরি বেড়েছে প্রায় দ্বিগুণ। একটা বদলা নিতে হলে আমরা স্টেশনে খরচ হইব,
আমরা এর খাওয়া নিয়ে যাওয়ানো দুই বেলা নাস্তা করানো লাগে, আবার আপ ডাউন ভাড়া দিতে হইব। আমার প্রজেক্ট আছে, আমি এখান থেকে মাসে 1-150 লোক নিয়ে খাটাই, আর আমার মাসটিয়ে লোক আছে 18-20 জন। কথা বুঝছেন? তো নিলেও বাজারে আসলে মানে এদের দাম বাড়ি যায়, 600, 700, 800 গেলে গাড়ি ভাড়া। জেলা প্রশাসক জানান, শ্রমিকদের সুবিধার্থে প্রতিদিন বসে এই হাট, তবে দিতে হয় না কোনো খাজনা। মজুরি কত এবং তারা কোনো সমস্যার মধ্যে আছেন কিনা, অথবা ভবিষ্যতে আরো কোনো কাজে তাদেরকে ইনভলভ করা যায় কিনা, এগুলো যদি আমাদের জানানো হয় তাহলে আমরা তাদের জন্য নতুন কোনো ব্যবস্থা করে নিতে পারি, অথবা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসতে পারি। করোনা আর চলমান লকডাউনের মধ্যে বিপাকে শ্রমজীবীরা, কেউ কেউ ত্রাণ সহায়তা পেলেও অনেকের ভাগ্যেই তা জুটছে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 29 এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের 3 দশক আজ। উপকূলের বর্তমান পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ের পরও বাংলাদেশে অনেকগুলো সাইক্লোন দেখা গেছে, কিন্তু উপকূলের এই মানুষের জন্য যথেষ্ট কি সুরক্ষা ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? যদি চট্টগ্রামের প্রেক্ষাপটে বলি, এখনো কিন্তু চট্টগ্রামের বিশাল একটি এলাকা অরক্ষিত অবস্থায় আছে, উপকূলীয় এলাকা। বিশেষ করে চট্টগ্রামের যে দ্বীপগুলো আছে, সন্দ্বীপ আর এই অঞ্চলের কুতুবদিয়া, মহেশখালী, এই 3টি বড় দ্বীপে কিন্তু এখনো সেখানকার জনসাধারণকে রক্ষা করার জন্য সেই অর্থে একেবারে পূর্ণাঙ্গ কোনো বেড়িবাঁধ বা যে টেকসই কোনো বাঁধ নির্মাণ করা হয় না। প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু সেটি বছর ঘুরতে বা কয়েক বছর ঘুরতে না ঘুরতে সেটি আবার নদী বা সাগরের ভাঙনে নষ্ট হয়ে যায়। সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এখনো এই যে একটি বিশাল ঘূর্ণিঝড়ের পরে একটি বিশাল ক্ষতির পরে এখনো চট্টগ্রামের উপকূলীয় এলাকা অরক্ষিত অবস্থায় আছে। তবে আশার কথা হচ্ছে, ইতোমধ্যে কিন্তু গত কয়েক বছর ধরে এই অঞ্চলে যে পানি উন্নয়ন বোর্ড তারা বলছে যে তারা কিছুটা সুরক্ষিত অবস্থা গড়ে তুলতে পেরেছে, এবং সেই প্রেক্ষাপটে সন্দ্বীপে এখন 10 কিলোমিটার একটি বাঁধ নির্মাণের কাজ চলছে এবং 21 কিলোমিটার এর সাথে নির্মাণ কাজ সেটি ডিপিপি পর্যায়ে আছে। এছাড়া কুতুবদিয়ায় সুপার ডাইক নির্মাণ কাজের একটি পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের রয়েছে, সেটি একই সাথে মহেশখালীতেও করা হবে। আর আমরা চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, এসব বিশেষ করে আনোয়ারায় আমরা দেখেছি যে ইতিমধ্যে 8 কিলোমিটারের মতো একটি বড় বাঁধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে এখন যে বাঁধগুলো হচ্ছে সেই বাঁধগুলো অর্থাৎ বেড়িবাঁধের পাশাপাশি এটির প্রোটেকশন, অর্থাৎ এই বেড়িবাঁধ যাতে সহজে সমুদ্রের পানির আঘাতে ভেঙে না যায় সেই জন্য একটি প্রোটেকশন সিস্টেম তৈরি করা হচ্ছে। এটি আধুনিক যে বাঁধের মডেল সেটি অনুসরণ করে। কিন্তু এর আগেও আমরা বিষয় জানাবেন, আশ্রয় কেন্দ্রগুলোর এখন কি অবস্থা? 1991 সালে এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পরে বেশ কিছু আশ্রয় কেন্দ্র বিশেষ করে বিদেশি সাহায্যে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলগুলোতে তৈরি হয়েছিল, কিন্তু এই আশ্রয় প্রকল্পগুলো এখন প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসলো। কিন্তু গত 2 বছর, প্রায় 1.5 বছরের সময় ধরে যেহেতু এখন স্কুলগুলো বন্ধ আছে, সেই প্রেক্ষাপটে এই আশ্রয় কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণটা কিছুটা ঝুঁকির মুখে পড়েছে। তবে এবং এর বাইরে যেগুলো একেবারে প্রত্যন্ত এলাকায় আশ্রয় কেন্দ্র, সেগুলো দেখাশোনা করার মানুষ না থাকার কারণেও অনেকগুলো আশ্রয় কেন্দ্র সেখানে জরাজীর্ণ অবস্থায় হয়ে পড়েছে, এবং সেই প্রেক্ষাপটে সরকারের এই আশ্রয় কেন্দ্র ভিত্তিক আসলে কোনো পরিকল্পনা এই মুহূর্তে আমরা দেখছি না। কারণ এখন যেহেতু বিভিন্ন একেবারে প্রান্তিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে বা প্রান্তিক এলাকায় পাকা দালান হচ্ছে, দেখছি না। কারণ এখন যেহেতু বিভিন্ন একেবারে প্রান্তিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে বা প্রান্তিক এলাকায় পাকা দালান হচ্ছে, সেক্ষেত্রে বাঁধ বা প্রোটেকশন, অর্থাৎ সমুদ্রের পানি যাতে বা জলোচ্ছ্বাসের পানি যাতে এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য যে ধরনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেটি একেবারে খুব সংহতভাবে এই আশ্রয়কেন্দ্রের উপর নেওয়া হচ্ছে, সেটি আসলে এখন বলা যাবে না। চট্টগ্রাম থেকে জানাছিলেন অনুপম শীল। দেশমোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 15 কোটি। এ পর্যন্ত প্রাণহানি 31,63,000-এর বেশি। 24 ঘন্টায় নতুন শনাক্ত 8,82,000 আর মৃত্যু 15,000-এর বেশি মানুষের। ভারতে আবারও একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় সেখানে মারা গেছে 3,647 জন। নতুন শনাক্ত 3,79,000-এর বেশি। বিভিন্ন রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালের জন্য করোনার টিকার মূল্য কমানোর ঘোষণা দিয়েছে সেরাম ইনস্টিটিউট।
এদিকে করোনা মোকাবেলায় ইউরোপ জুড়ে ভ্রমণ সার্টিফিকেট দেওয়ার পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নেদারল্যান্ডসে খুলেছে বার ও রেস্তোরাঁ। আজ থেকে হংকংয়ে শিথিল হচ্ছে নিষেধাজ্ঞা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের অষ্টম ও শেষ ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এই দফায় 4 জেলার মোট 35টি আসনে ভোট হচ্ছে। ভোট দেবেন 84,93,255 জন। বুথের নিরাপত্তা থেকে স্বাস্থ্যবিধি বজায় রাখা শেষ ধাপের সব বিষয়ে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। এদিকে 8 ধাপের ভোট গ্রহণ শেষে 2রা মে রোববার প্রকাশ করা হবে ফলাফল। তার আগে শনিবার তৃণমূলের 288 জন প্রার্থীকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে থাকবেন প্রার্থীদের নির্বাচনী এজেন্টরাও। ভার্চুয়াল বৈঠকে গণনা প্রসঙ্গে আলোচনা করবেন মমতা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হচ্ছে আজ। এই দফা ভোট হচ্ছে দক্ষিণবঙ্গে, যা কিনা পুরো রাজ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করে বলে ধারণা বিশ্লেষকদের। শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার 8 দফার ম্যারাথন ভোট গ্রহণ। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে দক্ষিণবঙ্গের 35 আসনের প্রার্থীর। দক্ষিণবঙ্গ মূলত কৃষি নির্ভর এলাকা। চাষ আবাদকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন সাধারণ মানুষ। তবে গত কয়েক বছরে কৃষি খাতে যে পরিমাণ ব্যয় বেড়েছে সে তুলনায় আয় নেই, ফলে চাষাবাদে আগ্রহ কমেছে। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনলেও লাভজনক দাম নেই। এসব নিয়ে ক্ষোভ রয়েছে দক্ষিণবঙ্গের মানুষের মনে। দিদি অনেক কিছু দেয়, কিন্তু এই চামচাগুলো সব খেয়ে ফেলছে। তো মানে আমি আর কি বলবো আপনাকে, আমি কথা বলতে বলতে আমার চোখে পানি চলে যাচ্ছে। ধান পাওয়া যাচ্ছে না। ব্যাপার হলো আমরা মানে চাষিরা কি কষ্ট করে করলে ধানটা মানে খরচা কত, তাতে দুই মুখ সমান। কৃষির বিপর্যয়ের জন্য সরকারের ভুল নীতি আর মধ্যস্বত্বভোগীদের উপদ্রবকে দায় দিচ্ছেন কৃষকরা। এবারে নির্বাচনে তাই কৃষি খাতকে গুরুত্ব দেবে এমন প্রার্থীদের ভোট দিতে চান তারা। অষ্টম দফার ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবাংলার চালের দাম গড়ে 40 থেকে 50 টাকা প্রতি কেজি, কিন্তু কৃষকরা ফসল ফলিয়ে কোনো লাভজনক দাম পান না। সেই অবস্থায় দাঁড়িয়ে কৃষকরা বাঁচার জন্য জমিতে বিকল্প চাষ করছেন। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তারা এতদিন রাজনীতির অঙ্ক হয়েছেন, কারণ তাদের ফসলের লাভজনক দাম নিয়ে রাজনীতি হয়েছে। আর এই ক্ষুব্ধ কৃষকদের মতের প্রতিফলন যে ব্যালটে পড়বে তা কিন্তু নিশ্চিত। জয়দীপ সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দক্ষিণ বাংলা, পশ্চিমবঙ্গ। পাল্লাকেলেতে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আজ। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ে আত্মবিশ্বাস ফিরেছে বাংলাদেশ দলে। এবার সিরিজ জিততে চান রাসেল ডমিঙ্গো। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 10:30টায়। সিরিজ নির্ধারণী টেস্টে আলোচনার কেন্দ্রে পাল্লাকেলের উইকেট। পিচ বুঝে হবে দুই দলের একাদশ। ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চায় বাংলাদেশ। 6 ব্যাটসম্যান আর 5 বোলার রেসিপিতে সাফল্য আসায় দ্বিতীয় টেস্টেও একই পরিকল্পনা ডমিঙ্গোর। সাইফকে আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে হেড কোচ। লঙ্কানরা 3 স্পিনার নিয়ে একাদশ সাজানোর আভাস দিয়ে রেখেছে, কিন্তু টাইগারদের সে সুযোগ নেই। কারণ দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত 15 জনের স্কোয়াডে নেই তৃতীয় স্পিনার। সেক্ষেত্রে স্পিনিং উইকেট হলে বিপদে পড়বে বাংলাদেশ। আমরা সিরিজ জিততে চাই। শ্রীলঙ্কায় সিরিজ জিততে পারলে দারুণ অর্জন হবে। টেস্টের 5 দিনই আমাদের ভালো খেলতে হবে। শ্রীলঙ্কাকে ওদের মাটিতে হারানো অনেক কঠিন। আমরা শুরুটা ভালো করতে চাই, পাশাপাশি সেশন ধরে খেলতে চাই। ব্যাটিং স্বর্গে এবারও বড় লক্ষ্য শ্রীলঙ্কার। লাহিরু কুমারার অভিজ্ঞতা মিস করবে শ্রীলঙ্কা। তার জায়গায় রিস্ট স্পিনার সান্দাকান কিংবা অফ স্পিন অলরাউন্ডার রমেশের সুযোগ মিলবে। প্রথম টেস্টের উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। আশা করছি এবার উইকেট বোলারদের কিছুটা সাহায্য করবে। আমরা 2 সিমার আর 3 স্পিনার নিয়ে খেলানোর পরিকল্পনা করছি। অতীত পরিসংখ্যান লঙ্কার পক্ষে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে কখনো সিরিজ হারেনি ওরা। অতীত মিলে গেলে সিরিজটা থেকে যাবে লঙ্কার ঘরেই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে হারালো ম্যান সিটি। ঘরের মাঠে ইংলিশ ক্লাবটির কাছে 2-1 গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। পার্ক দ্য প্রিন্সেসে শুরুটা দারুণ ছিল পিএসজির। 15 মিনিটে মার্কিনিওসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সিটি।
64 মিনিটের খেলায় সমতা আনেন কেভিন ডি ব্রুইনা আর এর 7 মিনিটের মধ্যে গোল করে ম্যাচের ব্যবধান করে দেন রিয়াদ মাহরেজ। দারুণ জয় ফাইনালের পথে এগিয়ে গেল গার্দিওলার দল। আগামী মঙ্গলবার সিটির মাঠে কঠিন পরীক্ষা দিতে হবে নেইমার এমবাপেদের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। এক সপ্তাহের বর্ধিত লকডাউনের প্রথম দিন আজ দোকান খোলা রাত 8টা পর্যন্ত, চলবে না গণপরিবহন। জুনে বাণিজ্যিকভাবে বাজারে আসছে ফুড স্যানিটাইজার হাইজিয়া, ধ্বংস করবে খাদ্যদ্রব্যের সব জীবাণু। বসুন্ধরার এমডি আনভিরের আগাম জামিন আবেদনের শুনানি আজ, আত্মহত্যার প্ররোচনা খুঁজছে পুলিশ। বিশ্ব করোনা আক্রান্ত ছাড়ালো 15 কোটি, ভারতে একদিনে 3,647 মৃত্যু, নতুন শনাক্ত 3,79,000। ক্যান্ডিতে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আজ, সিরিজ জিতে দারুণ কিছু অর্জন করতে চায় টাইগাররা। এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।